Hi dear student, welcome to my channel EM Education. নেট সেট প্রস্তুতি পর্বে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব প্রাগৈতিহাসিক সাহিত্য থেকে ময়মনসিংহ গীতিকা। আমাদের প্রাগৈতিহাসিক সাহিত্য থেকে ময়মনসিংহ গীতিকার দুটো পালা আমাদের আলোচ্য, তার মধ্যে একটি হলো মহুয়া পালা। আজকে আমি তোমাদের সামনে এই মহুয়া পালাটি সম্পর্কে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের বলি, নেট সেট বিষয়ের উপর আলোচনাগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে দেরি না করে আমরা আমাদের আলোচনার বিষয় শুরু করে দেই। এই ময়মনসিংহ গীতিকা কে কোথা থেকে সংগ্রহ করলেন, কত সালে সংগ্রহ করলেন, তারপরে কার হাতে সেটা পৌঁছালো এবং কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সেটি প্রকাশিত হলো, এই সমস্ত কিছু আমাদের আলোচ্য বিষয় নেই। আমাদের আলোচ্য বিষয় সেই ময়মনসিংহ গীতিকার অন্তর্গত যে মহুয়া পালাটি, সেই পালাটি সম্পর্কে এবং সেই পালাটির ভিতরের কাহিনী সম্পর্কে হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আমাদের এই ময়মনসিংহ গীতিকা আশুতোষ মুখোপাধ্যায়ের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক চন্দ্রকুমার দে ময়মনসিংহ গাথা সংগ্রহ করার জন্য নিযুক্ত হন। অর্থাৎ চন্দ্রকুমার দে সেই ময়মনসিংহ গাথা সংগ্রহ করে তারপরে দীনেশচন্দ্র সেনকে দেন, তারপরে সেটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছিল। এবারে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো আমাদের মহুয়া পালা। এবং আরেকটি পালা রয়েছে দস্যু কেনাডামের পালা, সেটি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব না। আমি আলোচনা করব শুধুমাত্র আজকে মহুয়া পালাটি সম্পর্কে। দস্যু কেনাডামের পালা আজকে আমি আলোচনা করব না। এবার এই মহুয়া পালার মধ্যে মহুয়া পালাটি দ্বিজ কানাই প্রণীত, অর্থাৎ মহুয়া পালার লেখক হচ্ছেন দ্বিজ কানাই। এটি আজ থেকে 300 বছর পূর্বে লেখা। আজ থেকে নয়, এটা যখন যে সময়টা গ্রন্থটি প্রকাশিত ছিল তখনকার কথা বলা হয়েছিল। এবং এই দ্বিজ কানাই হচ্ছে নমশূদ্রের ব্রাহ্মণ। এই গীতিকার প্রথম 16খানা ছত্রের যে ছত্র, সে তার লেখক হচ্ছেন জনৈক মুসলমান গায়ক। এরপরে আমাদের এই মহুয়া পালার যে কাহিনী পটভূমি, সেটা হচ্ছে কাঞ্চনপুর নামক এক জায়গার ধনু নদীর তীরে অবস্থিত এক জায়গায় হচ্ছে এই মহুয়া পালার কাহিনীর পটভূমি। 1921 খ্রিস্টাব্দে 9ই মার্চ 1921 খ্রিস্টাব্দের 9ই মার্চ দীনেশচন্দ্র সেন এই গাথাটি চন্দ্রকুমার দের কাছ থেকে নেন। যেটা আমি একটু আগে বলছিলাম যে প্রথমে সেটি চন্দ্রকুমার দে সংগ্রহ করেছিলেন, তারপরে সেটি দীনেশচন্দ্র সেন তার কাছ থেকে নেন এবং প্রকাশ করেন। তাহলে 1921 খ্রিস্টাব্দের 9ই মার্চ দীনেশচন্দ্র সেন এই গাথাটি সংগ্রহ করেছিলেন। এরপরে আমরা দেখব আমাদের এই যে মহুয়া পালাটি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা বিশেষ করে সেট পরীক্ষার জন্য, নেট পরীক্ষাও আসতে পারে, তবে এই প্রশ্নগুলো সাধারণত সেটে আসে। এর মোট ছত্র রয়েছে 755টি এবং অধ্যায় সংখ্যা রয়েছে 24টি। লর্ড রোনাল্ডস এই গান পড়ে বিশেষ প্রীতি প্রকাশ করেছেন, এটাও তোমাদের জেনে থাকা প্রয়োজন। এরপরে আমরা সরাসরি আমাদের যে আলোচ্য বিষয়বস্তুর মধ্যে চলে যাব। প্রথমত, এই যে মহুয়া পালাটি যখন শুরু হচ্ছে তখন দ্বিজ কানাই, কিংবা ধরো বলা হলো প্রথম 16টি চরণ কোনো একজন মুসলমান গায়ের লেখা, যাই হোক না কেন, এই মহুয়া পালার শুরুতেই কতগুলো দেবদেবীর বন্দনা করা হয়েছে বা মানুষের বন্দনা করা হয়েছে, সেগুলো আমরা দেখব। এটা তোমাদের মনে রাখতে হবে যে একদিকে ধরো দিকগুলোর কথা বলা হলো এবং অন্যদিকে কাদেরকে বন্দনা করেছে তাদের কথা বলা হয়েছে, সেটা পরীক্ষার সময় চলে আসতে পারে। পূর্ব দিকে যার বন্দনা করা হয়েছে তিনি হলেন ভানুশ্বর, অর্থাৎ এখানে শিবের কথা বলা হয়েছে। পূর্ব দিকে ভানুশ্বর, দক্ষিণ দিকে ক্ষীর নদীর বন্দনা করা হয়েছে, যেখানে বাণিজ্য করে 4 সওদাগর। উত্তরে করা হয়েছে কৈলাস পর্বতের, যেখানে আলীর মালামের পাথর আছে, এখানে মালাম বলতে পদচিহ্ন। পশ্চিমে হচ্ছে মক্কা, সেখানে সবাই স্নান করে। আর 5 নম্বর হচ্ছে সুন্দরবন, এখানে গাজীর বন্দনা করা হয়েছে, অর্থাৎ সুন্দরবন হচ্ছে গাজীর বন্দনা। এরপরে আমরা পরবর্তী আলোচনায় কি রয়েছে সেটা ধীরে ধীরে দেখে নেব।
এবারে আমরা আলোচনা শুরু করার আগে আগে বলে নেই এর প্রধান বিষয়বস্তুটা বা আমরা শুরুটা কিভাবে হচ্ছে সেটা বলে নেই। এখানে উত্তরে 6 মাসের পর, অর্থাৎ উত্তরে তুমি আরও 6 মাসের পর যাওয়ার পরে হচ্ছে গারো পাহাড়। সেই গারো পাহাড়ে আরও উত্তরে রয়েছে একটা পর্বত যার নাম হচ্ছে হিমানী পর্বত। তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই হিমানী পর্বতের উত্তরে সপ্ত সমুদ্র এলাকায় বাস করে একজন বেদে, তার নাম হচ্ছে হুমরা। এই হুমরা কে? এই হুমরা হচ্ছে একজন ডাকাতের সর্দার। আর এর যে ছোট ভাই তার নাম হচ্ছে মাইনকা বা মাইনকিয়া। এরা একদিন কি করলো, ভ্রমণ করতে করতে সেই যে ধনু, আমি যখন আলোচনা শুরু করেছিলাম তখনই বলেছিলাম, ধনু নদীর পাড়ে গিয়ে উপস্থিত হয়। এখানে কাঞ্চনপুর গ্রামের এক ব্রাহ্মণের 6 মাসের শিশু কন্যাকে হুমরা রাত্রিবেলা চুরি করে। এরপরে কি হলো, শিশুটি যখন 1 বছর তখন তাকে পিঞ্জরে তারা রেখে পুষত। আর যখন 16 বছর হলো তখন তাকে খেলা শেখানো হয়। আমি এই যে আলোচনাগুলো করছি, এগুলো যে শুধুমাত্র আলোচনা করছি তাই নয়, এগুলো কিন্তু টেক্সটের ভিতরে রয়েছে, অর্থাৎ এগুলোও কিন্তু প্রশ্ন আকারে হতে পারে। যেমন ছোট ভাইয়ের নাম মাইনকা, তারপরে হুমরা বেদে, তারা কোথায়, ধনু নদীর তীরে, তারপরে গ্রামের নাম কাঞ্চনপুর, তারপরে কত মাসের বাচ্চাকে চুরি করেছিল, শিশুটি যখন 1 বছর তখন তাকে কোথায় রাখতো, কত বছর বয়সে থেকে খেলা শেখানো হয়েছিল, আর হুমরার বউ এই বাচ্চাটির নাম রেখেছিল মহুয়া সুন্দরী। এটাও প্রশ্ন হতে পারে যে এই মেয়েটির বা মহুয়ার নাম কে রেখেছিল? উত্তর হুমরার বউ। এবং মহুয়া সম্পর্কে বলা হয়েছে মুখতে ফুটটা উঠে কনক চাম্পার ফুল। এখানে যদি প্রশ্ন আসে মুখেতে ফুটটা ওঠে কনক চাম্পার ফুল কার প্রসঙ্গে বলা হয়েছে, তাহলে আমরা বলবো মহুয়া প্রসঙ্গে বলা হয়েছে। এরপরে আমরা ধীরে ধীরে আলোচনার দিকে ঢুকে যাই। যখন মহুয়া পালা শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে মহুয়ারা, অর্থাৎ তার কাকা মাইনকিয়া এবং তার বাবা হুমরা, এরা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সেটা কিবার, মাইনকিয়ারা শুক্রবারে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত, এবং যাওয়ার সময় তারা যে সমস্ত জিনিসগুলো নিয়েছিল সেগুলো হলো বাঁশ নিয়েছিল, তাম্বু নিয়েছিল, দড়ি নিয়েছিল, কাছি নিয়েছিল, তোতা, ময়না, টিয়া, সোনামুখী, দোয়েল, এবং তার সঙ্গে আরও অনেকগুলো জিনিস ছিল, সেগুলো আমি সব এখানে তুলে ধরিনি। এখানে বিশেষ করে যেটা মনে রাখা দরকার, তাদের কাছে কোন ধরনের পাখি ছিল। তোতা পাখি ছিল 1, 2 নম্বর ময়না, 3 নম্বরে টিয়া, 4 নম্বরে ছিল সোনামুখী, দোয়েল। ঠিক আছে, আমরা 2 নম্বরটা দেখি। এখানে যখন মহুয়ারা ওই গ্রামে এসে পৌঁছালো, অর্থাৎ নদের চাঁদের গ্রামে এসে পৌঁছালো, তখন মহুয়াদের কথা নদের চাঁদকে খবর দিয়েছিল যিনি, তার নাম হলো ল্যাংড়া। তখনকার দিনে এই ল্যাংড়া ব্যক্তিরাই খবরাখবর আদান প্রদান করত। এরপর মহুয়ারা নদের চাঁদের বাড়িতে এসে নৃত্য প্রদর্শন করে, এবং সেটা করে কোথায়? বাড়ির বাইরে, কারণ তার মা তাকে বাড়ির ভিতরে নাচ দেখতে বারণ করেছিল, বলেছিল যে বাড়ির বাইরে গিয়ে নাচ দেখাও, তাহলে কোনো ব্যাপার না। সেই নাচ দেখে হুমরার দল যখন ঠাকুরবাড়িতে খেলা দেখায় তখন নদের চাঁদ খুশি হয়ে কতগুলো জিনিস দিয়েছিল, সেগুলো আমরা তুলে ধরবো। 1 নম্বরে কি বলা হলো, এখানে 1000 টাকার শাল একটা দেওয়া হলো, কিছু টাকা পয়সা দেওয়া হলো, বাড়ি করার জন্য একটা গ্রামে জমি দেওয়া হলো, সেই গ্রামের নাম হচ্ছে উলুয়াকান্দা গ্রাম, আর ডাল চাল দিল। তাহলে এটাও চলে আসতে পারে যে হুমরার দলকে নদের চাঁদ যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয়েছিল তাদের একটি লিস্ট নিচে তুলে ধরা হলো, এর মধ্যে কোন জিনিসটি ছিল না সেটা চিহ্নিত করো, বা কোন কোন জিনিসগুলো দেওয়া হয়েছিল সেগুলো নিচের যে সংকেত দেওয়া আছে সেখান থেকে ঠিক উত্তরটি নির্দিষ্ট করুন। এরপরে 4 নম্বর কি বলা হলো, হুমরা যখন উলুয়াকান্দা জমিতে একটা বাড়ি করলো তখন তারা বিভিন্ন শাকসবজির গাছ লাগিয়েছিল, এবং হুমরা তার মেয়ে মহুয়াকে বলেছিল যে মহুয়া যখন কাজ ছিল কোনো কারণে, তখন হুমরা তাকে বলেছিল যে বিভিন্ন জিনিসগুলো বিক্রি করে তোমাকে বিভিন্ন জিনিস কিনে দেব, তার সেই তালিকাটি আমরা তুলে ধরলাম। এখানে কি বলা হলো, বেগুন বিক্রি করে মহুয়াকে গলার হার কিনে দেবে, ঠিক আছে, কচু বিক্রি করে মহুয়ার হাতের বাজু কিনে দেবে, ঠিক আছে না। তারপরে কলা বিক্রি করে কি কিনে দেবে, গলায় মালা কিনে দেবে। ভীষণ ইম্পর্টেন্ট, এটা তাহলে তোমাদের মনে রাখতে হবে। এরপরে 6 নম্বরে দেখবো ভীষণ একটা ইম্পর্টেন্ট লাইন, ভীষণ ইম্পর্টেন্ট, ভালোও লাগে।
লাইনটি কি রয়েছে? কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গাং, আমি ডুববা মরি। এই যে আলোচ্য উক্তিটি, এটি কে কার প্রতি করেছিল? এই উক্তিটি করেছিল নদের চাঁদ মহুয়ার প্রতি, এবং যে অধ্যায়ে করেছিল সেই অধ্যায়টির নাম হলো নদ্দার ঠাকুরের সঙ্গে মহুয়ার জলের ঘাটে দেখা। এখানে মোট 24টি অধ্যায় রয়েছে, সেটা আমরা আলোচনাকালে দেখেছি। তোমরা এ প্রসঙ্গে যেটা মনে রাখবে যে এখানে 24টি অধ্যায় রয়েছে, তোমরা সেই 24টি অধ্যায় ক্রম অনুযায়ী 1 2 3 4 করে 24 পর্যন্ত মনে রাখবে, কারণ তোমাদের নেট পরীক্ষায় সেই 24খানা অধ্যায়ের মধ্যে হয়তো 4খানা অধ্যায় এলোমেলো করে তুলে দিতে পারে এবং তোমাদেরকে বলতে পারে যে সেই 4টি অধ্যায়কে ক্রম অনুযায়ী সাজাও। কাজে তোমাদের সেই 24টি অধ্যায়কে মনে রাখার চেষ্টা করতে হবে। এরপরে আমরা মহুয়া কাব্যে একটি শব্দ পাবো হাইম। এই হাইম শব্দের অর্থ কি? মনে রাখবে এই হাইম শব্দের অর্থ দীর্ঘশ্বাস। এরপরে 8 নম্বরটা দেখো, আরেকটি চরণ বা পংক্তি আমরা পেয়েছি। কি বলা হলো? এই তো উঠানে কন্যা নিরালা বসিয়া, বিনা সূত্রে গাত্রমালা আমার লাগিয়া। এখানে এই লাইনটি কে বলেছিল? এই লাইনটি বলেছিল নদের চাঁদ মায়ের উদ্দেশ্যে বলেছিল। কখন? যখন মহুয়ারা এক রাতে সেই উলুয়াকান্দা গ্রাম ছেড়ে তারা চলে যায়। পরের দিন যখন নদের চাঁদ তাদের খুঁজে পাচ্ছিল না, তাই মহুয়াকে খুঁজতে যাওয়ার আগে তার মায়ের উদ্দেশ্যে দুঃখ করে এই কথাগুলো মহুয়া প্রসঙ্গে বলেছিল। আশা করব তোমরা বুঝতে পেরেছ। এবারে 9 নম্বর দেখো, সেই নদের চাঁদ মহুয়ার সন্ধানে ঘুরতে 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 মহুয়ারা বর্তমান যেখানে অবস্থান করছে সেখানে গিয়ে উপস্থিত হয় এবং রাতের বেলা সেই নদীর পাড়ে হিজল গাছের পাতায় বিছানায় অর্থাৎ হিজল গাছের পাতার বিছানায় শুয়েছিল। আর হুমরা তার মেয়ে মহুয়াকে একটা ছুরি দিয়েছিল, কেন? নদের চাঁদকে হত্যা করার জন্য। কিন্তু মহুয়া সেই ছুরি দিয়ে নদের চাঁদকে হত্যা না করে সেই ছুরি ফেলে দিয়ে তারা তার বাবার ঘোড়া নিয়ে পালিয়ে গিয়েছিল। এরপরে আমরা দেখব 10 নম্বরে কি বলা হলো? সাধু, অর্থাৎ যখন তারা পালিয়ে গেল মহুয়া এবং নদের চাঁদ, তারা এক নদী পার হতে গিয়ে সমস্যায় বলল। সেখানে একজন লোক ছিলেন যার নাম সাধু। সে নদের চাঁদকে নদী পার না করে দিয়ে শুধু মহুয়াকে নিয়ে পালিয়ে যায় এবং সে নৌকা থাকা অবস্থায় সেই সাধু মহুয়াকে অনেক কিছু জিনিস দিতে চেয়েছিল যাতে করে মহুয়া নদের চাঁদকে বিয়ে করে। সেই জিনিসগুলোকে আমরা একটু দেখে নিই, এটা পরীক্ষা আসবে, ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। কি কি দিতে চেয়েছিল দেখো একবার। একটা নীলাম্বর শাড়ি দিতে চেয়েছিল, তারপরে সোনায় তৈরি নাক আর কানের ফুল দিতে চেয়েছিল, তারপরে 1,00,000 টাকার হার দিতে চেয়েছিল, কামরাঙ্গা শাখা দিতে চেয়েছিল, যে কামরাঙ্গা শাখা সোনায় তৈরি, উদয়তারা শাড়ি দিতে চেয়েছিল এবং সাথে 1,00,000 টাকা এবং চন্দ্রহার। এর সঙ্গে আরও কতগুলো জিনিস রয়েছে, আমরা পরে সেগুলো দেখে নেব। এরপরে আমরা দেখব 11 নম্বর। মহুয়া নদের চাঁদকে খোঁজার জন্য যাদের জিজ্ঞেস করেছিল তার ক্রমটি নিম্নরূপ, অর্থাৎ মাঝখানে তারা আবার হারিয়ে গিয়ে পরে তাকে খুঁজতে বেরিয়েছিল। তাহলে যাদেরকে জিজ্ঞেস করেছিল তাহলে সেগুলো কি কি? প্রথমে জিজ্ঞেস করেছিল পাখিকে নদের চাঁদের কথা, তারপরে তরুলতাকে জিজ্ঞেস করেছিল, তারপরে বাঘ ভালুককে জিজ্ঞেস করেছিল, তারপরে কুমারীকে জিজ্ঞেস করেছিল এবং সর্বশেষ ময়ূরকে জিজ্ঞেস করেছিল। তোমরা তাহলে এগুলোকে মনে রাখবে। 1 পাখি, 2 তরুলতা, 3 বাঘ ভালুক, 4 কুমারী, 5 ময়ূরী, কারণ এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখব 12 নম্বরটা। 12 নম্বরে কি বলা হলো? পর্বতে বনপথ ও দূরে ভগ্ন মন্দিরে চাঁদকে খুঁজে পায় মহুয়া। অর্থাৎ মহুয়া যখন চাঁদকে খুঁজে বেড়াচ্ছিল, খুঁজতে খুঁজতে এক জঙ্গলের মধ্যে গিয়ে একটা ভাঙ্গা মন্দিরে চাঁদকে খুঁজে পেয়েছিল, যে মন্দিরে নদের চাঁদ মৃতদেহের মতো পড়েছিল। ফলে সেখানে এক সন্ন্যাসীর সঙ্গে মহুয়ার দেখা হয় এবং মহুয়া সেই সন্ন্যাসীকে বলে চাঁদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। তখন সন্ন্যাসী তাকে বলেছিল যে চাঁদের হাড়ে কালো জল লেগে আছে, ফলে তার চিকিৎসা করাতে হবে। এবং অন্যদিকে সেই যে সন্ন্যাসী, সেও কিন্তু মহুয়াকে পছন্দ করে ফেলেছিল। তাই সন্ন্যাসী মুখে বলেছিল, আজই পূর্ণিমার নিশা আর শনিবার দিনে ঔষধ আনতে গহীন বনে যেতে হবে।
তাহলে এখানে প্রশ্ন হতে পারে, আজ পূর্ণিমার নিশা আর শনিবার দিনে, এই লাইনটি অর্থাৎ এই উক্তিটি কে কার প্রতি পড়েছিল। 13 নম্বর দেখো, এরপরে মহুয়া এবং নদের চাঁদের আবার দেখা হয়। তারা আলাদা করে সংসার শুরু করে। একদিন তারা পাথরের উপর বসে খেতে খেতে হঠাৎ করে নদের চাঁদের গলায় কাঁটা লেগে যায়। তখন মহুয়া যাতে করে নদের চাঁদ ভালো হয়ে যায় তার জন্য সে একটি কালা ধলা পাঠা মানত করে। এখানে প্রশ্ন আসতে পারে, নদের চাঁদের গলায় কাঁটা লাগলে মহুয়া কি মানত করেছিল? উত্তর হবে কালা ধলা পাঠা। এখানে কালা বলতে কালো আর ধলা মানে সাদা, আর পাঠা তো জানোই কালা অর্থাৎ কালা সাদা পাঠা। এরপরে আমরা দেখব 14 নম্বরটা কি হলো। একদিন মহুয়া এবং নদের চাঁদ তারা জঙ্গলের মধ্যে বসেছিল। তার একজন সখী ছিল, সে নাম হচ্ছে পালঙ্গসই। সে শব্দ করে মহুয়াকে জানিয়ে দেয় হোমরাদের রাসের কথা, কিন্তু শেষ পর্যন্ত মহুয়া এবং নদের চাঁদ হোমরার হাতে ধরা পড়ে যায়। হোমরা তার পালক পুত্র সুজন খেলোয়াড়, তাকে বিয়ে করতে হলো মহুয়া, কিন্তু মহুয়া রাজি হয় না, কেননা মহুয়ার কাছে চাঁদ হচ্ছে চন্দ্র সূর্য কাঁচা সোনার মতো, আর সেখানে সুজন কিছুই না। তাই দুঃখ করে মহুয়া বলেছিল, জন্মিয়ে না দেখিলাম কবু বাপ মায়, কর্মদোষে এতদিনে প্রাণ মর যায়। এই কথা বলে মহুয়া নিজের পক্ষে ছুরি দিয়ে হানে ও মারা যায়, আর নদের চাঁদকে হোমরার দল মেরে ফেলে। তাহলে কাহিনীর শেষে বা আমাদের গল্পের শেষে মহুয়া নিজেই নিজের পক্ষে ছুরি দিয়ে হানে এবং নদের চাঁদের মৃত্যু হয় হোমরার দলের হাতে। ফলে হোমরার দল সবাই সেখান থেকে চলে গেলেও মহুয়ার সখী পালঙ্গসই কিন্তু যায়নি। তাই দ্বিজ কানাই শেষ চরণটি লিখেছেন এভাবে, পালং সইয়ের চোখের জলে ভিজে বসুমাতা, এইখানে হইল সাঙ্গ নদিয়ার চাঁদের কথা। আমাদের আলোচনা আজ এই পর্যন্তই থাকলো। পরে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।